আচ্ছা, তাহলে আসো আমরা পঞ্চম অধ্যায় আমরা পড়াচ্ছি। পঞ্চম অধ্যায় তোমাদের বার্ষিকের সিলেবাস আছে। পঞ্চম অধ্যায় তোমাদের বার্ষিকের সিলেবাস। এটা আমাকে বলবো না, বুঝি না কোনটা কোনটা পঞ্চম অধ্যায়? আবার পঞ্চম অধ্যায় এই ব্যাচে তার পড়াবো। হ্যাঁ, এটা ব্যাচে পঞ্চম অধ্যায় আবার পড়াবো। ওটা ওই ব্যাচে তো এগুলো করে না। সব মানে সন্ধ্যার ব্যাচটা একদম আলাদা, মানে ওইখানে সিলেবাস এই সকাল আর দুপুর ব্যাচে সিরিয়াল ওয়াইজ আগাবে সবকিছু। আর তোমাদের তো মনে করো দ্বিতীয় তৃতীয় চতুর্থ আবার মাঝখানে পঞ্চম ষষ্ঠ নাই সপ্তম, তো ওই চ্যাপ্টারগুলো মনে করো যাদের আগের মতো সন্ধ্যার ব্যাচে ক্লাস করে ফেলা হবে, ঠিক আছে? কিন্তু নিয়ম হচ্ছে এবার সিরিয়াল ওয়াইজ আগানো। উল্টা পাল্টা এই যে তোমাদের পঞ্চম অধ্যায় বার্ষিকের সিলেবাস। আমাদের ইসলামিক পরীক্ষার আগে তার একমাত্র রিজাল্ট আমাদের খেলা দিতে না পারে। খেলা দেয়, খেলাই তো এই 4 বছরে একবার আসে, খেলা না দেখলে কেন? তারপরে তো ভাই খেলা একটা আমাদের কথা কত টাকা মানে স্কুলে বেতন আমাদের এরপর একটা বছর আমার হয় এইচএসসি পরীক্ষা চলবো, আমাদের ভার্সিটি প্রস্তুতি চলবে। তোমাদের এটা সিন্ডিকেট কিছু বাজে সিন্ডিকেট, তোমরা জানা এটা সিন্ডিকেটটা কিছু বাজে। আসো আমরা শুরু করি তাহলে পঞ্চম অধ্যায় আমরা গত ক্লাসে আমরা সূত্র একটা পড়ছিলাম, স্থির তরলের একটা সূত্র P h rho g। P h rho g এই সূত্রটা ছিল স্থির তরলের অভ্যন্তরে, আমি একটু মনে করে দিই, স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, সেটা আমার হচ্ছে P h rho g। যেখানে আমার h টা আসলে কি? h টা হচ্ছে আমার তরলের মুক্ত পৃষ্ঠ হতে গভীরতা, এটা হচ্ছে আমার h। রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণ। এটা আমার লেকচার 3 আছে, দুটো লেকচার আগে দুটো লেকচার রেকর্ড করা আছে, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? h হচ্ছে আমার তরলের মুক্ত পৃষ্ঠের গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। পিছনের এটা অফ করে দাও তো, ফ্যানের এটা খুলে দাও না, এটা না ওই ইয়েটা প্লাগটা তো সকেট আছে। আচ্ছা, তাহলে তরলের মুক্ত পৃষ্ঠ হতে গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণ। এই সূত্র দিয়ে এটা বোঝায়। আমরা ম্যাথ করি, এটা গত ক্লাসে আমরা প্রমাণটা করাইছিলাম। আমরা ম্যাথগুলো করি, ম্যাথগুলো করলে তোমাদের মানে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ম্যাথগুলো করি জিনিসটা। কোশ্চেন লেখো সবাই, কোশ্চেন লেখো। বইয়ের কোশ্চেন একটা, ঠিক আছে? বইয়ের কোশ্চেন, একটি পাত্রে কেরোসিনের ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। 800 কেজি পার মিটার কিউব। কেরোসিনের উপরিতল থেকে
উপরিতল হতে 75 সেন্টিমিটার গভীরে 75 সেন্টিমিটার গভীরে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয় করো। চাপের মান নির্ণয় করো। এটা বলছি। একটি পাত্রে কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। কেরোসিনের উপরিতল হতে 75 সেন্টিমিটার গভীরে কোন বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করো। কোনটা? এই লাইটটা অফ করলে পুরো অন্ধকার হয়ে যায়। দেখছি আমি তো ওই লাইটটা ছায়া পড়তেছে না আলো, সমস্যা নেই, বাইরের মুখ আছে, মুখ থেকে শুনবার কি এটা এক জায়গায় জাস্ট একটা জায়গায় পড়তেছে। এটা অফ করলে পুরো মানে ইয়েই অন্ধকার, সবকিছু অন্ধকার লাগে। আর অন্ধকারে ক্লাস করলে আরো চোখ ব্যথা করে। তো এই জিনিসটাই। আর তোমরা চেষ্টা আমি চেষ্টা করবো তোমাদের ক্লাস 10 এ যাতে ইবনে তাইমিয়াদের আলাদা একটা যাতে ইয়া করতে পারে, ব্যাচ যাতে করতে পারে। তোমরা তোমাদের বন্ধুদের জানাবে যাতে ইয়াদের মতো জিরা স্কুল বা ফজলুল সলিমের মতো আলাদা যাতে একটা ব্যাচ যাতে করে দিতে পারি। এটা আমার একটা ফ্রেন্ড থেকে এই যে পাশে পাঁচতলা, ও সম্ভবত আসতে পারে। সমস্যা নেই, আসো আস্তে ধীরে আসো। এই ইনশাআল্লাহ এই বছর তো সম্ভব না, এই বছর তো আমাদের প্রায় শেষ, মানে অর্ধেক তো শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী বছর থেকে একদম প্রথম থেকে ক্লাস 10 এর এসএসসি বছর ওই এটা থেকে যাতে আমরা ইয়া করতে পারি, আলাদা করে ফেলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে। কেরোসিনের উপরিতল থেকে 75 সেন্টিমিটার গভীর। দেখো সবকিছু কোশ্চেনে দেওয়া আছে। এটা কি দাও? এটা আচ্ছা, তাহলে এটা কি দাও আমার? এটা দেওয়া আছে আমার ঘনত্ব। কি দাও? এটা ঘনত্ব। ঘনত্বকে আমরা প্রকাশ করি রো দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? রো। এটার নাম হচ্ছে রো। রো সমান হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। রো এর মান দেওয়া আছে। আর বলা হয়েছে কেরোসিনের উপরিতল থেকে কত সেন্টিমিটার গভীরে? 75 সেন্টিমিটার। তাহলে এটা হাইট। আমি যদি এটা চিত্রটা আঁকি, খেয়াল করো, একটা পাত্র আছে। হ্যাঁ, একটা পাত্র আছে। এটার মধ্যে কেরোসিন দ্বারা পূর্ণ সবকিছু। এটা দেখো এই যে 7 এই ডিসটেন্সটা হচ্ছে তার গভীরতা। গভীরতা কত? 75 সেন্টিমিটার। এই গভীরতা কোন বিন্দুতে, এই যে কোন বিন্দুতে এই যে প্রেসার যে পড়তেছে, তরলের কারণে যে প্রেসার পড়তেছে, এই প্রেসারটা আমাকে বের করতে বলছে। এই গভীরতায় যে প্রেসারটা পড়তেছে, যে চাপটা পড়তেছে, ওই চাপটা আমি বের করব। তাহলে রো এর মান দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব। গভীরতা দেওয়া আছে h, h এর মান দেওয়া আছে 75 সেন্টিমিটার। মানে কত মিটার? 0.75 মিটার দেওয়া আছে। এখান থেকে আমরা চাপটা বের করব। এখান থেকে আমরা কি বের করব? চাপ, প্রেসার। তাহলে আমরা জানি সূত্র অনুসারে আমরা কি জানি? আমরা জানি P h rho g। h rho g, তো h হচ্ছে 0.75, রো এর মান দেওয়া আছে তরলের ঘনত্ব, আর g এর মান হচ্ছে 9.8। চাপের একক হচ্ছে প্যাসকেল, PA প্যাসকেল। তাহলে এটা হিসাব করো, ক্যালকুলেটর আছে বলে আছে, ক্যালকুলেটর থাকলে এটা হিসাব করো। ক্যালকুলেটর থাকলে এটা হিসাব করো, হিসাব করে আমাকে আনসারটা বলো কত আসে। 5880। তাহলে আমার প্রেসার আসছে 5880 প্যাসকেল। এটা হচ্ছে প্যাসকেল, এককটা হচ্ছে প্যাসকেল। 5880 প্যাসকেল। 5880 প্যাসকেল। 5880 প্যাসকেল। ঠিক আছে, 5880 প্যাসকেল। আশা করি এখানে এটা সমস্যা নেই। ঠিক আছে, এটা ক্লিয়ার। আমরা এই রিলেটেড আরেকটা ম্যাথ করার চেষ্টা করব।
আমরা আরেকটা ম্যাথ করি, চলো কোশ্চেনে লিখি আমরা আরেকটা ম্যাথ করব, আরেকটা ম্যাথ করব আমরা, আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটা করলে, এখন যে ম্যাথটা করব, এই ম্যাথটা করলে তোমাদের এই p h rho g পুরোটাই আমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা করি। কোশ্চেনটা লিখি। কোশ্চেন, এখানে একটা দাগ দিলাম, বললাম এটার মান দিলাম 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এটা দিলাম আমি 10 সেন্টিমিটার। এটা পুরোটাই পানি দ্বারা পূর্ণ, এটা পুরোটাই আমার কিসের দ্বারা পূর্ণ? পানি দ্বারা এটা পূর্ণ। এটা আমার মান দেওয়া আছে সাপোজ 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, এটা দেওয়া আছে মনে করো 8 সেন্টিমিটার, তাই না? এটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, একটা পাত্র আছে, এই পাত্রের পুরো সাইজ দেওয়া আছে এবং তিনটা পয়েন্ট আমি এখানে ইয়া করে দিই, তিনটা পয়েন্ট আমরা এখানে আইডেন্টিফাই করে দিই। তিনটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিব, এই পয়েন্টটাকে বলবো এ পয়েন্ট। এখানে একটা পয়েন্ট দিব, এটার নাম দিব বি পয়েন্ট। এখানে একটা পয়েন্ট দিব, এই পয়েন্টের নাম দিব সি পয়েন্ট। তিনটা পয়েন্ট এ বি সি। এবং তোমাকে আমি বললাম যে এ কমা বি কমা সি বিন্দুতে চাপ কত? এ কমা বি কমা সি বিন্দুতে চাপ কত? পানির ঘনত্ব তোমার কোশ্চেনে দেওয়া আছে, পানির ঘনত্ব কোশ্চেনে দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব কোশ্চেনে দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব তোমার প্রশ্নে বলা আছে, এক 1000 কেজি পার মিটার কিউব। এটা তোমার প্রশ্নে বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব? আমরা এটা করব? আমরা যখন P h rho g সূত্রটা যখন আমরা পড়ছিলাম, তখন একটা জিনিস খুব ভালো করে আমরা খেয়াল করছিলাম যে এই যে গভীরতাটা আসে আমার তরলের উপরি পৃষ্ঠ থেকে যত গভীরতায় ওই পয়েন্টটা থাকে, যেমন আমার এই এ বিন্দুটা কত গভীরতায় আছে, মানে মুক্ত পৃষ্ঠ থেকে কত গভীরতা আছে? 2 সেন্টিমিটার গভীরতা আছে। তাহলে এই এ বিন্দুর উপরে দেখো, 2 সেন্টিমিটারের একটা পানির স্তম্ভ আছে কিনা তার উপর, এবং এই 2 সেন্টিমিটারের পানির স্তম্ভটাই তো তার উপর একটা কি দিবে? তার একটা ফোর্স দিবে না? তার উপর একটা ফোর্স বা চাপ দিবে না? ফোর্স দেওয়াটাকে তো চাপ বলি আমরা, তাই না? ফোর্সের আমরা চাপের সূত্র কি? P F/A। তাহলে ফোর্সটাই তোমার চাপ, একক ক্ষেত্রফলে ফোর্সটাই তো চাপ। তাহলে আমি বলতে পারি যে এই যে আমি যে পয়েন্টে চাপ বের করব, ওই পয়েন্টের উপরে কত সেন্টিমিটার বা কত হাইটে আমার ওই পানি স্তম্ভ আছে সেটা আমি হিসাব করব অলওয়েজ। যেমন এটা তুই উদাহরণ দিলাম যে এ বিন্দুর উপরে 2 সেন্টিমিটারের পানি স্তম্ভ আছে। ঠিক সিমিলার ভাবে বি বিন্দুর ক্ষেত্রে দেখো, বি বিন্দুর উপর এটা কি মুক্ত পৃষ্ঠ না? এটা তো মুক্ত পৃষ্ঠ, এটা হচ্ছে আমার মুক্ত পৃষ্ঠ। এই মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতাটা কত? বি বিন্দুর গভীরতাটা কত?
মুক্ত পৃষ্ঠ থেকে বি বিন্দুর গভীরতাটা কত বলো তো? হুম, ভালো করে দেখো, মুক্ত পৃষ্ঠ থেকে বি বিন্দুর গভীরতা বলছে, তাহলে 2 সেন্টিমিটার তো আছে প্লাস 15 সেন্টিমিটার আছে, তাহলে 17 সেন্টিমিটার, তাহলে 2 প্লাস 15 তাহলে কত আসে? 17 সেন্টিমিটার। ঠিক সিমিলার ভাবে সি বিন্দুতে মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতা কত? 17 না, ভালো করে দেখো, সি বিন্দু উপরে, বি বিন্দুতে একটু তলা নিতে ছিল, তাহলে 15 15, অর্থাৎ মুক্ত পৃষ্ঠ থেকে সি বিন্দুর যে ডিসটেন্স এটা হচ্ছে 15 সেন্টিমিটার। বুঝি না? না না, সি বিন্দু তো এখানে, এই যে নিচের দিকতে পানি আছে না, সরাসরি পানি নেই, কিন্তু আমার তো স্তম্ভ তো চাপ দিবে এই সব জায়গায়। স্তম্ভ এটা তো একটাই সিস্টেম, ভালো করে খেয়াল করো, সিস্টেম তো একটাই, উপরে থাকুক না থাকুক আমার তো সিস্টেম এক, পাত্র একটাই না, এখানে তো এক তিনটা পাত্র একসাথে না, এটা তো একটা পাত্র, কথা কি বুঝতে পারছি? সো সি বিন্দুতে আমার মুক্ত পৃষ্ঠ থেকে তরলের গভীরতা হচ্ছে 15 সেন্টিমিটার এবং সিস্টেম এটা কি এক, সিস্টেম এক, তাহলে সব জায়গায় চাপ সমান, মানে সব জায়গায় চাপ সমান বলতে বোঝাচ্ছি মানে আমার সব জায়গায় চাপ থাকবে, সব জায়গায় প্রেসার থাকবে, পানি প্রেসার থাকবে, কারণ সি পয়েন্টে দেখো পানি সংস্পর্শে আছে, এবং যে মানে আমার বস্তুর যে সকল অংশে পানির স্পর্শ থাকবে বা তরলের সংস্পর্শ থাকবে ওই পয়েন্টগুলোতে তরলের চাপ অবশ্যই কাজ করবে। কথাকে বুঝতে পারছি? সো আমরা এই ব্যাখ্যা করে ফেলি, হয়ে গেছে, ব্যাখ্যা হয়ে গেল। এ বিন্দুতে চাপ বের করতে, তাই না? তো এ বিন্দুতে, এ বিন্দুর ক্ষেত্রে সলিউশন, এ বিন্দুর ক্ষেত্রে h আমার কত হবে? 2 সেন্টিমিটার। এটা তো বুঝছি যে এ বিন্দুর উপর তরলের স্তম্ভ হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.02 মিটার লেখা যায় কিনা? তাহলে সুতরাং এই বিন্দুতে চাপ বের করে ফেলি আগের মতো, এ বিন্দুতে চাপ P PA H rho G, H হচ্ছে 0.02, rho হচ্ছে আমার 1000, G হচ্ছে আমার 9.8 প্যাসকেল। তাহলে সুতরাং PA সমান কত আসে বলুন? 196 প্যাসকেল, 196 প্যাসকেল। এটা হচ্ছে আমার A বিন্দুতে চাপ, ক্লিয়ার? এবার আসো B বিন্দুতে চাপ, সিমিলার ভাবে আমরা বের করে ফেলি সব। B বিন্দুতে চাপ PB H rho G, সূত্র একটাই, PB H rho G কত হবে? 2 প্লাস 15। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট না বের করে এটার মধ্যেই করি, 0.17। আমরা এটার মধ্যেই করি। B বিন্দুর ক্ষেত্রে, B বিন্দুর ক্ষেত্রে H ইকুয়াল টু আসবে 2 প্লাস 15 সমান 17 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার মানে হচ্ছে 0.17 মিটার, 0.17 মিটার। তাহলে সুতরাং B বিন্দুতে চাপ PB সমান হবে আমার H rho G, PB H rho G, সূত্র বসে দাও, 0.17, rho এর মান 1000, G এর মান 9.8, 1666 প্যাসকেল। তাহলে এটা আমার হচ্ছে PB, এটা আমার কি? এটা হচ্ছে আমার PB। B বিন্দুতে চাপ, B বিন্দুতে চাপ H is equal to PB is equal to 1666 প্যাসকেল, 1666 প্যাসকেল। সিমিলার ভাবে C বিন্দুতেও বের করা যায়। C বিন্দুর ক্ষেত্রে আমরা আগে উপরে লিখি, C বিন্দুর ক্ষেত্রে C বিন্দুর ক্ষেত্রে
এইচ সমান হচ্ছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে 0.15 মিটার। ঠিক আছে, সুতরাং সি বিন্দুতে চাপ পিসি সমান হচ্ছে এইচ রো জি। তাহলে এইচ হচ্ছে 0.15, রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8 প্যাসকেল। তাহলে এখান থেকে আমার আনসারটা চলে আসে 1470 প্যাসকেল। দেখো তিনটা পয়েন্টে প্রেসার চলে আসে, তিনটা পয়েন্টে আমার প্রেসার চলে আসছে। PA, PB, PC, PA, PB, PC। ঠিক আছে, এককগুলো লিখবা। হ্যাঁ, এককগুলো না লিখলে কিন্তু একক লেখার চেষ্টা করবা, একক কেটে দেয় একদম। আচ্ছা, তো আমরা দেখো কোনটা বড়, তিনটা যে মান পাইলাম কোনটা বড়? টিভি বড় না 1666, পিসি 1470 আর পি হচ্ছে আমার 176। তাহলে সবচেয়ে বড় হচ্ছে আমার এখানে টিভি। তাহলে কেন টিভি সবচেয়ে বড়? প্রেসার টিভিতে কেন বেশি, বা বি বিন্দুতে কেন প্রেসার বড়? কারণ হচ্ছে বি বিন্দু সবার নিচে, দেখছো? হ্যাঁ, সবচেয়ে নিচে। তরলের যত গভীরে যাবা প্রেসার তত বাড়বে, মানে আমার তরলের চাপ, চারপাশ থেকে তরলের চাপ তত বেশি বৃদ্ধি পাবে। কথা বুঝতে পারছি? সো আমরা যতই আমরা মুক্ত পৃষ্ঠ থেকে যতই আমরা নিচে যাব ততই আমার তরলের প্রেসারটা বাড়বে, কারণ স্তম্ভ বাড়বে। তো আমার ওই পয়েন্টের উপর তরলের স্তম্ভটা বাড়তে থাকবে যত আমি গভীরে যাব। তো স্তম্ভ বাড়লে প্রেসার, ওই স্তম্ভটা আরো বেশি পরিমাণ প্রেসার দিবে, এই কারণে প্রেসার বাড়তে থাকবে। এখন বি বিন্দুতে কি সরাসরি বি এর উপরে যে পানি আছে শুধু ওগুলোই প্রেসার দিতেছে? বুঝি না, বিতে বি বিন্দু বরাবর উপরে যে পানিগুলো এগুলো কি বি বিন্দুতে প্রেসার দিতেছে নাকি? বি বিন্দুর উপরে তরলের যতটুকু স্তম্ভ আছে সবটাই বি এর উপর প্রেসার দিচ্ছে। যেমন বি এর উপর তরলের স্তম্ভ এটাও আছে, বি এর উপর তরলের স্তম্ভ এটাও আছে, বি এর উপর তরলের স্তম্ভ এই অংশটাও আছে। বুঝতে পারছেন? বি এর উপর তরলের স্তম্ভ এটাও আছে, বি এর উপর তরলের স্তম্ভ এই অংশটাও আছে, বি এর উপর তরলের স্তম্ভ এই অংশটাও আছে। তাহলে বি এর উপর এই সবাই প্রেসার দিবে। এর উপর খালি এই স্তম্ভটা প্রেসার দিবে, এতটুকু অংশ প্রেসার দিবে, এতটুকু, এই অংশটা দিবে না, এই 2 সেন্টিমিটার নিচে অংশটা আর দিবে না। সি তে, সি এর উপর মানে করো এই যে এতটুকু অংশ আমার, এই যে এতটুকু অংশ আমার প্রেসার দিবে, এই অংশটা প্রেসার দিবে না। এর উপরে, হ্যাঁ, সি এর উপর, সি না এটার উপর, উপরে। তো এই সি এর নিচে যা আছে এটা প্রেসার দিবে। কথা বুঝতে পারছেন? তো এভাবে এই জিনিসগুলো একটু মনে রাখবো, তাহলে আমাদের জন্য ম্যাথ করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা বুঝলাম। এবার আসো আজকে আমাদের শেষ টপিক এবং নতুন টপিক, সেটা হচ্ছে প্লবতা। প্লবতা বা বুয়ন্সি, এটাকে আমরা ইংলিশে বলি বুয়ন্সি। প্লবতা দেখো, আমার টপিকের নাম প্লবতা। প্লবতা বা এটাকে ইংলিশে বলি, নামটা ইংলিশ নামটা ভুল হতে পারে, এরকমই হবে। ওয়াইটা বোনস। আচ্ছা, নামটা একটু বাংলা দেখো। হ্যাঁ, ইংলিশের নামটা দেখো, প্লবতা বা বুয়ন্সি। প্লবতা বা বুয়ন্সি, ঠিক আছে? প্লবতা বা বুয়ন্সি। আচ্ছা, তো প্লবতা বা বুয়ন্সি খেয়াল করো যে আমার প্লবতা বা বুয়ন্সি জিনিসটা আসলে কি? প্লবতা বা বুয়ন্সি জিনিসটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো। হ্যাঁ, কোন বস্তুকে আমি যদি কোন তরলের মধ্যে সম্পূর্ণ বা আংশিক ভাবে যদি নিমজ্জিত করি, সম্পূর্ণ
ডুবানো। নিমজ্জিত করা মানে ডুবানো, ঠিক আছে? মানে একটু শুদ্ধ বাংলা বলি আর কি, ঠিক আছে? কারণ পরীক্ষার হলে শুদ্ধ বাংলা নাম একটা তো আমরা পাওয়া যায়। তো কোনো বস্তুকে আমি যদি একটা তরলের মধ্যে সম্পূর্ণ বা আংশিক যদি নিমজ্জিত করি, তাহলে আমার এই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করে। কি কাজ করে? একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করে। এখন এই ঊর্ধ্বমুখী লব্ধি বল কেন কাজ করে, এগুলো নিয়ে আস্তে ধীরে আমরা এটার মধ্যে আসবো। যখন এটা প্রমাণটা করবো তখন নিজে বুঝবা যে ঊর্ধ্বমুখী লব্ধি বলটা কেন আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ঊর্ধ্বমুখী লব্ধি বলটা আসবে। সো এই ঊর্ধ্বমুখী লব্ধি বলটাকেই আমরা বলি প্রবণতা। এই যে লব্ধি বলটা আসতেছে যার ডাইরেকশন উপরের দিকে, এই উপরের দিকে ক্রিয়াশীল লব্ধি বলটাকেই প্রবণতা বলে। তো আমরা সংজ্ঞাটা লিখি, চলো সংজ্ঞাটা লিখবো আর আজকে আমরা এটা প্রমাণটা করবো। শেষ। তাহলে লিখ, কোন বস্তুকে তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে সম্পূর্ণ বা আংশিক, কোন বস্তুকে তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুটির উপর ঊর্ধ্বমুখী লব্ধি বলকে প্রবণতা বলে। কোন বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির উপর ঊর্ধ্বমুখী লব্ধি বলকে প্রবণতা বলে। বস্তুটির উপর ঊর্ধ্বমুখী লব্ধি বলকে প্রবণতা। সো আমরা একটা কাজ করব, আমরা কিভাবে এই সংজ্ঞাটা আসছে বা এই সংজ্ঞাটা কেন আমার আসলো আমরা প্রমাণ করি। জিনিসটাকে প্রমাণ করলে আমার কাছে লাগে তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে, ডেফিনেশনটা বুঝতে সুবিধা হবে, এবং ওইখান থেকে প্রমাণ থেকে আমরা সূত্রটাও বের করতে পারবো। তো চলো আমরা করি। আমরা একটা কাজ করব, আমরা একটা পাত্র নিব। কি নিব? একটা পাত্র নিব। এবং এই পাত্রের মধ্যে একটা সিলিন্ডার শেপ একটা বস্তুকে আমি নিমজ্জিত করব। এটা কি বস্তু? এটা হচ্ছে সিলিন্ডার শেপের একটা বস্তু। সিলিন্ডার শেপের একটা বস্তুকে আমরা পানিতে নিমজ্জিত করব। পানি না, সরি, তরলে নিমজ্জিত করব। কারণ পানিও হতে পারে, আমরা একটু আগে প্রথম একটা করলাম কেরোসিনও থাকতে পারে, গ্লিসারিন থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। তাহলে আমরা কি করলাম দেখো, আমরা এটাকে একটা তরলে নিমজ্জিত করব। বস্তুটা নিচে দিকে এটা কি চুবানো? বুঝি না, সরি, বস্তুর নিচে দিকে বন্ধ বদ্ধ মানে এটা তো পাত্র, একটা সিলিন্ডারের পাত্র, বদ্ধ এটা মানে চারপাশ থেকে বদ্ধ এটা। আচ্ছা, এবার দেখো, তাহলে খেয়াল করো যে আমার এই যে সিলিন্ডারে আমি যে সিলিন্ডারকে যে করলাম তরলে যেহেতু নিমজ্জিত করলাম, খেয়াল করো এই সিলিন্ডারের উপর কিন্তু প্রেসার চারপাশ থেকে কাজ করতেছে, উপরেও কাজ করতেছে, নিচেও কাজ করতেছে, বামেও কাজ করতেছে, ডানেও কাজ করতেছে। কারণ আমরা তরলকে যখন কোনো বস্তুকে যখন কোনো তরলে যখন নিমজ্জিত করব, তখন ওই বস্তুর উপর চারপাশ থেকে প্রেসার আসা শুরু করবে। এটাকে চারপাশ থেকে তরলটা প্রেসার দিবে। বুঝাইতে পারছি কিনা? কারণ আমি তোমার বলি, সহজ ভাষায় বলি, এই পাত্রটা কি এই তরলের মধ্যে থাকার কোনো রিজন আছে? মানে রিজন বলতে তার কোনো প্রাকৃতিক কোনো দরকার আছে যে এখানে থাকার? তরলের মধ্যে কে থাকবে? তরল থাকবে। তরলের মধ্যে তরলের কণা থাকবে। তরলের কণার জায়গায় কি আসছে আমার এখানে? পাত্র। তো অবশ্যই এই তরলটা কি করবে, মানে তরলটা তো পছন্দ করবে না জিনিসটা। এই কারণে তরলটা কি করে, চারপাশ থেকে এটাকে প্রেসার দিয়ে এটাকে
ইয়া করতে চায়, মানে তরলটা আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায়। এই কারণে সে এখানেও প্রেসার দিবে, দেখো সে এখানেও প্রেসার দিবে, সে এখানেও প্রেসার দিবে, সে বামেও প্রেসার দিবে, সে ডানেও প্রেসার দিবে। কথা বুঝতে পারছো? সে চারপাশ থেকে প্রেসার দিবে, চারপাশ থেকে প্রেসার দিবে। কিন্তু কিন্তু আমরা হিসাব করব শুধু উপরের প্রেসার আর নিচের প্রেসার। আমরা হিসাব করব শুধু কি কি, উপরের প্রেসারটা আর নিচের প্রেসারটা। আমরা বামে বা ডানে প্রেসারটা হিসাব করব না। কেন করব না বলো তো? কারণ হচ্ছে চাপটা সমান। এই যে এখান থেকে যে ডিসটেন্স এই যে এখান থেকে ডিসটেন্স কি সেম না? সেম না? তাহলে অবশ্যই এখানে যে প্রেসার আর এখানে প্রেসার কি হবে? সমান। দেখো সমান ও বিপরীত। এটা পজিটিভ ডাইরেকশন হলে এটা নেগেটিভ ডাইরেকশন। তাহলে এক অপরকে কি করে দেয়? কাটাকাটি করে দিচ্ছে না? যেহেতু কাটাকাটি করে দিচ্ছে তাহলে আর এই প্রেসারটা থাকবে না, আর এই প্রেসারটা থাকবে না। বুঝতে পারছি? অর্থাৎ বামে আর ডানে যে প্রেসারটা থাকবে এটা আর আমার কি হচ্ছে না, এটা আমার আর থাকছে না। কারণ সমান ও বিপরীত প্রেসার একে অপরকে কি করে দিবে? নিউট্রাল করে দিবে। সমান ও বিপরীত প্রেসার, সমান ও বিপরীত প্রেসার একে অপরকে নিউট্রাল করে দিচ্ছে। এই কারণে আমরা দেখবা যে প্রমাণের সময় আমরা একদম কোনো বামে বা ডানে প্রেসারটা হিসাব করব না। ক্লিয়ার? আচ্ছা, তো খেয়াল করো এই যে উপরের পৃষ্ঠে এটা পৃষ্ঠ, এটা নাম দিই এ, এটা পৃষ্ঠ এ, সেম একই পৃষ্ঠ চিন্তা করি। এটা যে ফোর্স দিচ্ছে নিচের দিকে সেটা F1, এটা যে নিচের দিকে ফোর্স দিতেছে সেটা হচ্ছে আমার F2। একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে আমার কি F2। তাহলে আমরা একটু লিখি, আমরা কি কি ধরলাম সেগুলো আমরা একটু লিখি। যেমন আচ্ছা আরো জিনিস একটু ধরা লাগবে, সেটা হচ্ছে এটা কি মুক্ত পৃষ্ঠ না? মুক্ত পৃষ্ঠ থেকে প্রথম পৃষ্ঠে এই যে সিলিন্ডারের প্রথম পৃষ্ঠে যে গভীরতাটা এটা আমরা H1 ধরি, আর মুক্ত পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের যে গভীরতা এটাকে আমরা ধরি H2। এটাকে আমরা কি ধরি? H2। তাহলে খেয়াল করো সিলিন্ডারের মুক্ত পৃষ্ঠ থেকে উপরের পৃষ্ঠের গভীরতা H1, মুক্ত পৃষ্ঠ থেকে নিচের পৃষ্ঠের গভীরতা H2, এবং আমার H2 থেকে যদি H1 মাইনাস করি তাহলে দেখো আমরা সিলিন্ডারের উচ্চতাটা পেয়ে যাই। এটাকে আমরা বলবো H। আমরা সিলিন্ডারের উচ্চতাটা পেয়ে যাই, এটা হচ্ছে H। তুলো মানে যেগুলো ইয়ে করলাম এগুলো শুধু করে তুলো, এটা থাকবে না, এটা তুলো। দেখ ভাইয়া যা বললাম ক্লিয়ার কিনা সবকিছু? সমস্যা আছে না? তাহলে এই জিনিসগুলো আমরা আস্তে ধীরে বুঝলাম, ঠিক আছে? H1 H2 আর আমার এটা হচ্ছে H। আচ্ছা এটা গেল। তাহলে এই জিনিসটা যেহেতু আমরা বুঝলাম তাহলে আমরা একটা কাজ করব। এখন আমরা যা যা মুখে মুখে বললাম সেগুলো আমরা খাতায় তুলব। যেমন আমরা যদি দেখি, দেখো প্রথমেই দেখব যে কোন ধরি সিলিন্ডার আকৃতি কোন বস্তুকে তরলে সম্পূর্ণ নিমজ্জিত করলে, সিলিন্ডার আকৃতির কোন বস্তুকে তরলে সম্পূর্ণ নিমজ্জিত করলে আমার সিলিন্ডারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা আমরা ধরলাম a। তরলের মুক্ত পৃষ্ঠ হতে, তরলের মুক্ত পৃষ্ঠ হতে, তরলের মুক্ত পৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা, সেটা হচ্ছে h1। তরলের মুক্ত পৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা h1, এবং সিমিলার ভাবে তরলের মুক্ত পৃষ্ঠ হতে সিলিন্ডারের, খেয়াল করো, সিলিন্ডারের নিচের পৃষ্ঠে গভীরতা, সেটা হচ্ছে h2। সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা সেটা হচ্ছে h2। উপরের পৃষ্ঠের গভীরতা h1 আর নিচের পৃষ্ঠের গভীরতা হচ্ছে আমার h2। উপরের পৃষ্ঠের গভীরতা আমার h1 আর নিচের পৃষ্ঠের গভীরতা হচ্ছে আমার h2। এগুলো আমরা ধরে নিছি, তো ধরাতে আমার কি সুবিধা হলো? ধরাতে আমার সুবিধা হলো যে আমি f1 আর f2 কে আমি বের করতে পারবো। f1 আর f2 টাকে আমি বের করতে পারবো। তো আমরা বের করি, চলো আমরা বের করি। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিলিন্ডারের হাইটটা তো লিখি নি, সিলিন্ডারের উচ্চতা তো লিখি নি। সিলিন্ডারের উচ্চতা h সমান কি হবে আমার পুরো h2 থেকে h1 মাইনাস পুরো h2 থেকে আমার h1 টা মাইনাস। তো h2 থেকে যদি আমি h1 মাইনাস করি তাহলে তো আমার সিলিন্ডারের হাইটটা চলে আসবে। তো এটা যদি আসে তাহলে আমার আনসারটা চলে আসবে, দেখবা সবকিছু আমার আনসারটা চলে আসবে। আমরা এবার কাজ করব f1 আর f2 বের করার জন্য। দেখো তাহলে আমরা লিখবো যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের উপর প্রযুক্ত বল, আমরা এটা লিখব। আমরা লিখবো যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের উপর প্রযুক্ত বল F1। সিলিন্ডারের উপরের পৃষ্ঠের উপর প্রযুক্ত বল F1, উপরের পৃষ্ঠের উপর প্রযুক্ত বল F1। এই F1 সমান কি হবে বলো তো? F1 সমান আমার সূত্র হবে P1 into A। সুতরাং P is equal to F by A, তাহলে F is equal to কি লেখা যায় PA। তো P সমান কি জানেন একটু আগে জানছিলেন H rho g, তাই না? P is equal to সূত্র জেনে আসছি কি H rho g। H এর জায়গায় H1 হবে rho g A। তাহলে আমি যদি সাজিয়ে লিখি তাহলে F1 সমান হবে A H1 rho g। দেখো না বুঝলে ভাইকে বলো, কোন জায়গাটা বুঝো নাই? P is equal to H rho g, H মানে তো H1 ধরছি, উপরের পৃষ্ঠে প্রযুক্ত বল, এবং উপরের পৃষ্ঠে প্রযুক্ত বলটা কিভাবে আসছে? নিচের দিকে। আর সিলিন্ডারের নিচের পৃষ্ঠের উপর প্রযুক্ত বল এটা কোথায় আসছে? উপরের দিকে, ঊর্ধ্বমুখী। তাহলে আমরা করে ফেলি এটা যে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের উপর প্রযুক্ত বল F2 সমান কি হবে? F2 সমান হবে ওই সেম আগের মতো P2A, প্রেসার ইনটু এরিয়া। প্রেসারকে এরিয়া দ্বারা ভাগ দিলে আমরা ফোর্সটা পাবো P। তাহলে P2 মানে কি আবার H2 rho g A। তাহলে সাজায় যদি লিখি তাহলে সাজায় লিখলে কি আসবে? এটা আমি মুছে দিই।
তাহলে সুতরাং F2 সমান আসবে AH2 rho g AH2 rho g, তাই না? এটা আসে না, তাহলে F1 আসে AH1 rho g আর F2 আমার আসে AH2 rho g। কোনটা বড় বলো তো, কোনটা বড়? F1 আর F2 কি সেম হবে? F1 আর F2 কি সেম হবে? দেখো F1 আচ্ছা আমি তোমাদেরকে একটা হিন্ট দেই, আমি বলছিলাম যে গভীরতা যত বাড়বে প্রেসার তত কি হবে? বাড়বে। তো গভীরতা যত বাড়তেছে প্রেসারটা কি বাড়তেছে না? হ্যাঁ, প্রেসার তত বাড়তেছে। বাড়তেছে। প্রেসার যদি বাড়ে তাহলে F2 তে প্রেসার বেশি না কম? মানে নিচের পৃষ্ঠে প্রেসার বেশি নাকি কম? বেশি। বেশি। তো নিচের পৃষ্ঠে যদি প্রেসার বেশি হয় তাহলে অবশ্যই F2 বেশি। F2 বেশি। নিচের পৃষ্ঠে যদি প্রেসার বেশি হয় তাহলে প্রযুক্ত বল F2 কি হবে? অবশ্যই বেশি হবে। অথবা তুমি এভাবেও বলতে পারো, আমি যদি ম্যাথমেটিক্যালি দেখাই তোমাদেরকে, তুমি দেখো যে আমার A rho g কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে F চেঞ্জ হয়ে যাচ্ছে h এর কারণে। এবং দেখো h1 বড় নাকি h2 বড়? চিত্র দেখে বলো h1 বড় না h2 বড়? H2 বলো। h2 বড়। তাহলে যেহেতু h2 is greater than h1, তোমরাই বলো, তাহলে f2 is greater than f1 হবে না? h2 is greater than h1 যেহেতু, এই কারণে আমরা লিখতে পারি যে f2 is greater than f1, f2 is greater than f1। h2 যেহেতু h1 থেকে বড় তাহলে f2 is greater than f1। তাহলে আমরা যদি লব্ধি বের করি, সুতরাং লব্ধি দেখো f2 বড়, তো f2 না উপরের দিকে ঊর্ধ্বমুখী, f2 না ঊর্ধ্বমুখী আর f1 না নিম্নমুখী, তাহলে বড় থেকে ছোটটা মাইনাস করলে যা পাওয়া যায় এটা তো বড়টার দিকেই থাকে। তাহলে লব্ধি বল f ফ্ল্যাট ঊর্ধ্বমুখী হবে কিনা? এই কারণে আমরা সংজ্ঞাতে বলছিলাম যে ঊর্ধ্বমুখী লব্ধি বলকে প্লবতা বলে। ঊর্ধ্বমুখী কেন বুঝতে পারছি তো? কারণ f2 is greater than f1 এই কারণে। তাহলে লব্ধি বল f net সমান আমরা লিখব f2 মাইনাস f1। তাহলে f2 কত? f2 হচ্ছে আমার AH2 rho g আর f1 হচ্ছে আমার AH1 rho g। এটা হচ্ছে আমার f net। বুঝতে পারছো? এতটুকু বুঝি এরপর আর কিছু না, সব কি কমন যায়? A rho g কমন যায়, h2 মাইনাস h2 মাইনাস, এবং h2 থেকে h1 বাদ দিলে কি থাকে? h থাকে। তাহলে এখানে আমি লিখি, নিচে লিখব, নিচে দেখা যাবে না, a rho g into h, a rho g into h, h2 মাইনাস h1 এর জায়গায় আমরা লিখলাম h। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি, আমরা কি পেলাম? আমরা পাইলাম যে f net সমান a h rho g, পাইলাম কি এটা সাজানোর পরে a h rho g। এবং খেয়াল করো a টা কি এরিয়া, h টা কি সিলিন্ডারের উচ্চতা, h হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, a হচ্ছে আমার সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো a কে h এর সাথে গুণ দিলে কি পাওয়া যায়? এরিয়া কে হাইটের সাথে গুণ দিলে কি পাওয়া যায়? ভলিউম পাওয়া যায় না, আয়তন। এই h এর জায়গায় আমরা কি লিখতে পারি? এটা জায়গায় v লেখা যায়, v rho g, v is equal to h, আয়তন is equal to ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এরিয়া ইনটু উচ্চতা। তাহলে a h এর জায়গায় আমরা v লিখলাম, এটাই আমার সূত্র, v rho g প্লবতার সূত্র, u প্লবতাকে আমরা u দ্বারা প্রকাশ করব। এই লব্ধি বল এটাকে আমরা u দ্বারা লিখবো, আর u টাই আমার হচ্ছে প্লবতা, এটাই আমার প্লবতা u is equal to v rho g। দেখো কোন কোশ্চেন আছে কিনা, কোথাও কোন কোশ্চেন আছে কিনা? u is equal to v rho g আছে কোন কোশ্চেন? সমস্যা আছে? v দ্বারা কি বোঝায়? v দ্বারা বোঝায় বস্তুর আয়তন, সিলিন্ডারের আয়তন। রো দ্বারা কি বোঝায়? রো দ্বারা বোঝায় তরলের ঘনত্ব,
বস্তুর ঘনত্ব না, কিন্তু কিসের ঘনত্ব? তরলের ঘনত্ব। এটা প্যাচ থাকবে, এই কারণে এটাকে আমরা একটু সুন্দর করে রো এল দ্বারা প্রকাশ করব। এল মানে লিকুইড, যার কোন প্যাচ না থাকে। তাহলে ইউ আমরা ভি দ্বারা বোঝাচ্ছি বস্তুর আয়তন, ভি দ্বারা বোঝাই বস্তুর আয়তন, রো এল দ্বারা বোঝাই তরলের ঘনত্ব, আর জি দ্বারা বোঝাই অভিকর্ষজ তরল। বস্তুর আয়তন, তরলের ঘনত্ব, অভিকর্ষজ তরল। ক্লিয়ার কিনা? সমস্যা আছে? তাহলে আজকে এতটুকুই, আমরা রাখি। বাসায় এগুলো একটু দেখার চেষ্টা করবা, যেহেতু এটা তোমাদের বার্ষিকের সিলেবাস আছে, ঠিক আছে? আর আজকে আমাদের মানে তোমাদের হাফ ইয়ারলির আগে শেষ ক্লাস, তোমাদের হাফ ইয়ারলির পরে ক্লাস শুরু হবে 9 তারিখ থেকে। 9 তারিখের আগে বাকি আগের 2 ক্লাস করে নিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।